ফ্রেশ পাসপোর্টের ট্যুরিস্ট ভিসা হবে যদি আপনার পারপাসটা স্ট্রং থাকে। যেমন একটা ইনভাইটেশন থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা আপনাকে ইনভাইটেশন অ্যারেঞ্জ করে দিতে পারবো ইন্টারন্যাশনাল কনফারেন্স বা বিভিন্ন ইভেন্ট, ফেয়ার, সেমিনারের, হ্যাঁ, যেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করেই আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। ইনভাইটেশন থাকলে ভিসা হবে। বহুত 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 লোকজন বেড়ারা কুয়েত থাকতো, কোটি কোটি টাকার ব্যবসা কুয়েতের। এই থুইয়া বেড়ারা এই জায়গায় আমার লগে ইন্ডিয়া ছিল এক লোক কালো কইরা। ওই লোকটা কয় ভাই আমার একটু শখ অস্ট্রেলিয়া যাম, এটা করবো এটা করবো, টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা যা চাইবেন হেই দিব। যদি বলেন যে আপনি 50 লাখ টাকা 40 লাখ টাকা হেও দিব, এরা টাকাই ফেলবো না, কিন্তু যাওয়া লাগবে, এই হলো বিষয়। হ্যালো, আসসালামু আলাইকুম। জনপদ থেকে আমি সম্রাট জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। খুব একটা সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা অস্ট্রেলিয়াতে আসতে চান তাদের জন্য। বিশেষ করে কোভিডের পরে যখন বাংলাদেশে চাউর হলো, সব জায়গায় নিউজে বেশভাবে চাউর হলো যে অস্ট্রেলিয়াতে কিছু সংখ্যক লোক নেবে, বিশেষ করে যারা একদম লেবার শ্রেণীর লোক তাদেরকে নেওয়া হবে। আর এর জন্য কোনো বিশেষ শিক্ষা দরকার নেই এবং কোনো অভিজ্ঞতারও দরকার নেই, যার পরিপ্রেক্ষিতে অসংখ্য লোক আস্তে আস্তে এই অস্ট্রেলিয়া আসার জন্য ইন্টারেস্ট ফিল করে এবং এদের অধিকাংশই পড়াশোনা নেই বা নাই কোনো এক্সপিরিয়েন্স। কিন্তু এই নিউজটা যে পুরো জাতির জন্য কতখানি ক্ষতিকর ছিল তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং আসলেই এই কৃষি ভিসা অর্থাৎ এগ্রিকালচারাল ভিসা অথবা এই বিভিন্ন ছোটোখাটো জবের জন্য বাংলাদেশ থেকে আসা যায় কিনা বা আসা সম্ভব কিনা তার একটা বাস্তব চিত্র আমার এই ভিডিওর মধ্যে থাকবে। আমি আসলে অনেক দিন ধরেই অনুসন্ধান করতেছিলাম যে কিভাবে এর সোর্সটা পাওয়া যায় এবং আসলেই অস্ট্রেলিয়া আসা সম্ভব কি না এটা জানার জন্য। বাট অনেক প্রায় বলা যায় 1 বছর খানিক আমি এর পিছনে সময় ব্যয় করি এবং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা আসার চেষ্টা করেছে অস্ট্রেলিয়াতে তাদের আসলে গল্পটাকে এবং গল্পের পিছনে যে কাহিনিটা সেটাও আমি জানার চেষ্টা করি। এবং এক পর্যায়ে আমি বুঝতে পারি যে এটা আসলে সমস্ত দেশবাসীকে জানানো উচিত এবং এটার মাধ্যমে আমাদের দেশে অন্তত অসংখ্য লোক প্রতারিত হওয়ার থেকে বন্ধ হতে পারে। আসলে কৃষি ভিসা অথবা এই লেবার ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়াতে আসা সম্ভব কিনা আমি তার বাস্তব কিছু কথোপকথন অর্থাৎ এই ধরনের ভিসা পাওয়ার জন্য আগ্রহী ছিল এবং যারা সাফারার হয়েছে তাদের কিছু অডিও ক্লিপ আমি এখানে সংযুক্ত করে দিচ্ছি। তাহলে আপনারাও ঠিক বুঝতে পারবেন যে আপনি এই ভিসার জন্য উপযুক্ত কিনা বা আপনি আসতে পারবেন কিনা। তবে অনেকটা গল্পের আকারে শুরু করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমার এক পরিচিত যে কিনা অনেক দিন ধরে অস্ট্রেলিয়া আসতে চায়, আমি তাকে অনেকভাবে বলেছিলাম যে আইএলটিএস করো, আইএলটিএস করার মাধ্যমে তুমি আসো, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কিন্তু সে আইএলটিএস করতে চায় না বা নিজেকে ঠিক আইএলটিএসের জন্য কমফোর্ট ফিল করে না, যার কারণে সে আইএলটিএস করে না এবং না করেই কোনো না কোনোভাবে আসতে চায়। আর যার কারণে সে অনেকভাবে খোঁজাখুঁজি করে একটা মাধ্যম পায় যারা কিনা অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে। আচ্ছা, ভালো কথা। তো আসার জন্য সে প্রথমে তাদের সাথে কন্ট্রাক্ট হয় 20 লাখ টাকায়। 20 লাখ টাকার মাধ্যমে তারা অস্ট্রেলিয়া নিয়ে আসবে। আচ্ছা, ভালো কথা। সে তাতে রাজি হয় যে অসুবিধা নেই, আমি 20 লাখ টাকা দেব এবং অস্ট্রেলিয়াতে আমাকে নিয়ে যাবা। তো এখানে কিন্তু জিনিসটা শুরু এবং খুব সুন্দর করে তাদেরকে এই যে যারা অস্ট্রেলিয়া আসতে চায় তাদেরকে কনভিন্স করে। কিভাবে কনভিন্স করে? যখন কোনো অর্গানাইজেশন বা এজেন্টের সাথে যোগাযোগ করে তারা খুব সুন্দর করে উত্তর দেয়, ইয়েস আপনি পারবেন যেতে, কোনো সমস্যা নেই, আমরা সমস্ত কিছু অর্গানাইজ করে দেব। এবং খুব সুন্দর একটা সুরেলা মেয়ের কণ্ঠ দিয়ে
এই রিপ্লাইটা দেয়, যার কারণে মোটামুটি অনেক ছেলেরাই অনেকটা কনভিন্স হয়ে যায়। ফ্রেশ পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা হবে যদি আপনার পারপাসটা স্ট্রং থাকে, যেমন একটা ইনভাইটেশন থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা আপনাকে ইনভাইটেশন অ্যারেঞ্জ করে দিতে পারবো ইন্টারন্যাশনাল কনফারেন্স বা বিভিন্ন ইভেন্ট, ফেয়ার, সেমিনারের, হ্যাঁ, যেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করেই আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। ইনভাইটেশন থাকলে ভিসা হবে। এখানেই শুরু। যখন এখানে শুরু হয় তখনই আস্তে আস্তে নেক্সট স্টেপগুলো তারা যেতে থাকে। সেই জন্য তারা কী করে, প্রথমে তারা ভিসা অ্যাপ্লিকেশন করে, ভিসা অ্যাপ্লিকেশন করে তারপরে ভিসার জন্য যা যা ডকুমেন্ট আছে সেগুলো তারা নেয়। খুব অল্প, অর্থাৎ নামমাত্র মূল্যে এই কাগজপত্রগুলো তারা অর্গানাইজ করে থাকে, অর্থাৎ খুব অল্প টাকা খরচ করা হয় এই জন্য। বাট এই অল্প টাকাটাই তাদের জন্য হয়ে যায় একেবারে শুরু। বেশিরভাগ সময় আমি এই কথাবার্তাটা অডিও ক্লিপের আকারে আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তাহলেই আপনি নিজেরা সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে কোথায় প্রবলেম। এরপরে যে কাজটা করে সেটা হলো গিয়ে তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নেয়, ডকুমেন্ট নিয়ে তারপরে তারা শো করে তারা অ্যাপ্লাই করছে। আচ্ছা, ভালো কথা। অ্যাপ্লাই করার পরে এখন কি করতে হবে, এই ভিসার জন্য যেতে হবে ইন্ডিয়াতে। হ্যাঁ, এরপরে এই যে গ্রুপটা আছে যারা যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য আগ্রহী, তাদেরকে একটা সুন্দর গ্রুপ করে এদেরকে ইন্ডিয়া নিয়ে আসে। কেন নিয়ে আসে? এখানে ফিঙ্গারপ্রিন্ট বা আনুষঙ্গিক যেসব কাগজপত্র আছে সেগুলো সাবমিট করার কথা বলে ইন্ডিয়া নিয়ে আসে। আর ইন্ডিয়া নিয়ে আস্তে আস্তে মোটামুটি একটা বিশাল অঙ্ক তাদের খরচ হয়ে যায়। এটা হলো কি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের মাধ্যমে তারা বুঝতে পারে যে অস্ট্রেলিয়া আসা কাগজ এবং কাজের যেসব স্টেপগুলো আছে অনেকটা অগ্রসর হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে ইন্ডিয়া কিছুদিন থাকার পরে তাদেরকে নিয়ে অ্যাম্বাসির আশেপাশে ঘোরানো হয়, বা অস্ট্রেলিয়ার যে অ্যাম্বাসি আছে বা কনসুলেট আছে তাদের আশেপাশে একটু ঘোরানো হয়, দেখানো হয়, বা বলে যে এখানে অ্যাপ্লাই করছি, এখানে আমাদের লোক যাচ্ছে, এই কাজ করতেছে, আপনাদের কাজগুলো অগ্রসর হইতেছে। এবং তারা ওই অ্যাম্বাসির বাহিরটুকু অংশ দেখেই বেশ খুশি। এখানে একটা বিশাল প্রবলেম, সেটা হলো গিয়ে বাংলাদেশে যে অস্ট্রেলিয়া অ্যাম্বাসি আছে সেখানে খুব একটা কাছে যেতে পারে না, অর্থাৎ সিকিউরিটি সামনে থেকেই বের করে দেয় বিশেষ কোনো পাস ছাড়া। আর আমি এখানে যেটুকু ওদের সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে মোটামুটি যে কেউ ওই অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি ক্যালকাটাতে তার আশেপাশে যেতে পারে বা ভিতরে ঢুকতে পারে বা রিসেপশন পর্যন্ত যেতে পারে ছোটোখাটো ইনফরমেশনের জন্য, তারপর তারা বেরিয়ে আসে। কিন্তু যেটা বাংলাদেশের হাই কমিশনে একেবারেই সম্ভব নয়। আর এই সুবিধাটা নেয় দালাল চক্র। তাদেরকে একটা বিশাল গ্রুপ বিভিন্ন ছোট ছোট গ্রুপে ভাগ করে আজকে এই গ্রুপকে ওই অস্ট্রেলিয়া অ্যাম্বাসির আশেপাশে ঢুকায় একটু কথাবার্তা বলে, তারপর আবার বের করে নিয়ে আসে। যেটা যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য আগ্রহী তাদের জন্য এটা বিশাল ব্যাপার। তারা মনে করে যে আসলেই এই কাজগুলো হচ্ছে বা পরবর্তী স্টেপের জন্য তারা রেডি হচ্ছে। জিনিসটা হাস্যকর, কিন্তু তারপর বলতে হয় ভাই, মানুষের মাথায় যে কত বুদ্ধি, যে এই ধরনের কাজগুলো করে বিবেচনা করা উচিত যে প্রতারণার কোন লেভেলে। আচ্ছা, তারপরে কাজটা হলো কি, ওখানে এক সপ্তাহের মতো বিভিন্ন গ্রুপে চারপাশে ঘোরায় বা কয়েকটা গ্রুপে হয়তো একটু ভিতরে ঢুকায়, আবার বের করে নিয়ে আসে। আর এর মাঝে যেই কাজটা হয়, প্রত্যেকটা লোকের নামেই ভিসা অনলাইনে কন্ট্যাক্ট করে। এইটা একটা অ্যামেজিং ঘটনা। এটা যে কীভাবে সম্ভব এটা আমার মাথায় এখনও আসে না। তবে আমি যেটুকু জানতে পারলাম বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলে, কেউ একজন
দিল্লির অ্যাম্বাসিতে বাংলাদেশি থাকে বা আছে, অথবা দালাল বা ভালো লিঙ্ক আপ আছে, যার নাম সাইফুল। এই ছেলেটাই এই কাজটা করে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। সে কোনো না কোনো মাধ্যমে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের নামে ভিসা ইস্যু করে এবং ভিসা পেপারটা অনলাইনে দেখাও গ্রান্টেড। অর্থাৎ যখন গ্রান্টেড হয় তখন ওই লোকরে তার মোবাইল থেকে বা যে কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি জায়গা থেকে চেক করা, দেখো এটা হলো অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইট, তুমি চেক করো, তোমার পাসপোর্টের নাম্বার দাও, তোমার ডেট অফ বার্থ দাও এবং রিকোয়ারমেন্ট যেসব জিনিস আছে এগুলো দাও, দেখো তোমার ভিসা গ্রান্টেড হয়েছে কি হয় নাই। যে কেউ যখন এটার ভিতরে ঢোকার পরে অনলাইনে ঢোকার পরে তার রিকোয়ারমেন্টগুলো দেওয়ার পরেই দেখা যায় তার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গ্রান্টেড হয়েও আছে। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভাই আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন নি? আবার তুমি কেমন আছো? হ্যাঁ ভাই আছি, আলহামদুলিল্লাহ, রাখছে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু ওই একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, ওই তুমি একবার বলছিলা যে করে, হ্যাঁ, ওই যে ইন্ডিয়া থেকে, ও কীভাবে করে ইন্ডিয়া থেকে, মানে ওই আসলে কাহিনী কি, ওই কার কথা বলছিলা? বাংলাদেশি কেউ আছে? ইন্ডিয়া ওই যে ওরা যে ভিসা করছিল ওইটা? না, মানে ওই সিস্টেমটা কি, তুমি কি ওই বলছিল ওখানে কাজ করে বাংলাদেশি একটা লোকের নাম সাইফুল করে নাম, না কি? হ্যাঁ হ্যাঁ, সাইফুল, সাইফুল নারায়ণগঞ্জ বাড়ি, ওরা এই কামই করে, দান্দালি এগুলা। ও কি ওইখানে জব করে না কি করে সাইফুল? এটা সঠিক আমি কইতে পারবো না। ওই নিউ দিল্লিতে নাকি অনেক এম্বাসি আছে অনেক দেশে। আচ্ছা, ওরা ওই দেশের বিদেশের কথা কইয়া বহুত মানুষের থেকে পাসপোর্ট এই দেশের ওই যে অফিস গুলা থেকে নেয়, নেওয়ার পরে টাকা হাতায় নেয়, হ্যাঁ, এইভাবে হাতায় নেওয়ার পরে ইন্ডিয়া নেয়, ইন্ডিয়া নেওয়ার পরে আইসকেল করে দানাই খানাই করে পরে বাংলাদেশে চলে যান। এরকমই, মানে সবার সাথে এরকমই করে। আচ্ছা, ইন্ডিয়াতে যে কি করে? না, ইন্ডিয়াতে কিছুই করে না, রুমের মধ্যে রাখে। হ্যাঁ, যেমন অস্ট্রেলিয়ার কথা কয়ে অনেক পোলা নিয়েছিল, অনেকগুলো পোলা পান, আচ্ছা একটারও ফেলাই দিতে পারে নাই। আচ্ছা 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 আচ্ছা। পরে ওই আমার যে পোলাটা তথ্য দিছে, হুম, ওরা সবাই সাধু সাজে। ও দেখি পরে আমার শিফটের এক পোলারে ধরছে, মুরগির ব্যবসা করে। হুম। আপনি আকাশ বের কাছে টাকা দিবেন, আমি এখানে ভিসা করে দেব। ভিসা করে 6 লাখ টাকা দিবে। ফেলাই ঠেলাই ওইগুলা ইন্ডিয়া থেকে হইব, ওইগুলা আমি জানি না, আমি শুধু ভিসা করে দিব। তো তুমি এরকম হাজার ভিসা করে দিলে কি হবে যদি ফ্লাইট না দিতে পারো? ভিসা করে দিবে আচ্ছা, সব জালিয়াতি ভাই, সব জালিয়াতি। আরেকটা পোলা ওই যে ব্রাহ্মণবাড়িয়ার গেছে, হ্যাঁ, ওই যে সাইপ্রাসের ফেক ভিসা একদম হুবাহু করে ওরকম কালার টালার করে স্টিকার ভিসা সাইপ্রাসে লাগাই দিছে, কিন্তু এটা ইমিগ্রেশনে ধরা খায়, সম্পূর্ণ ফেক। ও আচ্ছা আচ্ছা, প্রিন্ট আউট করে যখন 100% আপনার ভিসা রাইট, 100% রাইট, আমি কথা ফেলাই দেন না কেন? যেই চ্যানেলটা দিম ওই চ্যানেলটা আপাতত বন্ধ আছে, অথচ 1,20,00,000 টাকা খাইয়া ফেলাইছে সিলেটের এক লোকের থেকে। এই ছেলেটা ইসলাম ব্যাংকের ম্যানেজার ছিল, সেকেন্ড ম্যানেজার, চাকরি টাকরি সব গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপন ভাই আর আপন ভাইয়ের বোর ফেলাই দিতে গেছে ঢাকা এয়ারপোর্টে, ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছে। আচ্ছা, ইমিগ্রেশনে যে যে এটা আটকা খায়। হ্যাঁ। ওই তুমি কতটুকু জানো যে সাইফুল কি ওই এম্বাসির ভিতরে কাজ করে নাকি বাইরে কাজ করে, বা কিছুই জানো না তার সম্পর্কে? এটা আমি সঠিক পুরো জানি না, তবে আরেকটা পোলা আছে হোসেন, ও সব কয়ে দেবো, সত্যি কথা ওর কাছে জিজ্ঞেস করলো। যদি আপনি বলেন তো আমি একটু জিজ্ঞেস বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু একটু বলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা এটার অর্থটা কি, মানে তোমারটা কি অ্যাপ্লাই করা হয়েছিল না হয়ই নেই? অ্যাপ্লাই করা হয়েছিল, আর আমি বললাম টাইম ডেট, আমি ওরা এটা অ্যাপ্লাই করার 21 দিনের মাথায় এই কাগজগুলা বেরোয়। তা ওই যেই ডেটে বেরোয়েছে এর 21 দিন আগে হিসাব করলে হয়ে যাবে যে এই ডেটে আবেদন করছিল। না, আমি ছেড়ে বলতে চাইতেছি না, আসলেই অ্যাপ্লাই করছিল নাকি ফেক, এটাই বুঝতে পারতেছি না। ও এইটা আসলে আমি কইতে পারতেছি না ভাই, ওরা কয় আসলে। তারপর আমি একটু হোসেনের কাছে যাই না, আপনি জানাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। তোমার মতে কি এরকম আরো হয়েছে দেখছো তোমার জানা মতে?
বহুত 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 লোকজন বেড়ারা কুয়েত থাকতো, কোটি কোটি টাকার ব্যবসা কুয়েতের। এই থুইয়া বেড়ারা এই জায়গায় আমার লগে ইন্ডিয়া ছিল, এক লোক কালো কইরা। ওই লোকটা কয় ভাই আমার একটু শখ, অস্ট্রেলিয়া যাম, এটা করবো এটা করবো, টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা যা চাইবেন হেই দিব। যদি বলেন যে আপনি 50 লাখ টাকা 40 লাখ টাকা, হেও দিব। এরা টাকায় ফিরবো না, কিন্তু যাওয়া লাগবে, এই হলো বিষয়। ও আর মানুষ তাই? বিশ্বাস করে। তোমার হ্যাঁ সাথে হ্যাঁ দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা এক রুমে ছিলাম, একসাথেই থাকছি। ও ছিল অল্প কয়েকদিন। তো তারে পাইছে কোথা থেকে ওই লোকরে? ওই তার বাড়ি হলে সে আপনার ঝিনাইদা শৈলকুপা। না, ওই লোকরে পাইছে কিভাবে? সে তো থাকতো যে বাহিরে, না? ওই পাইছে ধরেন একজন একটা এজেন্সিতে জমা দিছিল, হে আবার হের মাধ্যমে আরেকজন টানছে, এইভাবে টানতে টানতে ওই সাইডের লোকগুলো ওরা বেশি খাইছে। ওই যে নিউ দিল্লি থেকে সব ভিসা করে তো, হ্যাঁ। তাই এই দিক ইন্ডিয়া থেকে ফোন দেয় ঢাকায় এক অফিসে যে আমার কাছে 5টা বই দিলে ভিসা করে দিতে পারবো। এই বাঙালিরা এইভাবে করে টাকা হাতাই নাই, যে তাহলে আপনি 5 লাখ টাকা ঢুকাই দেন আর আমার এখানে করেন, লোক পাঠাই দেন। এই 5 লাখ নিয়েছে ওই পর্যন্তই সই, আর এ দেওয়ার নামে পুলিশ নেই। আর এটা কিসের বিষয় করবো? আপনার ওই যে কইলেন না যে ওরা তো এবিসিডি পড়তে পারবো না, এই বিষয়ে তো কোনো ধারণাই নেই। আর এটা কি মুখের কথা নেই। মজার বিষয় হলো গিয়ে, আর এই সময় সবাই তার বলা যায় আনন্দে বেশি রকম পুলকিত থাকে। আর ওই মুহূর্তে যখন যার কাছ থেকে যেভাবে পারে টাকা নিয়ে নেয়। কত টাকা নেয়? 4 লাখ, 5 লাখ, 10 লাখ, যার থেকে যেভাবে নেয়। আমার যে পরিচিত যে ভিকটিম, তার কাছ থেকে নিয়েছে 11 লক্ষ প্লাস। অলরেডি বিভিন্ন স্টেপে 11 লক্ষ প্লাস নিয়েছে। যখন দেখালো যে ভিসা গ্রান্টেড, অনলাইনে যখন ভিসা গ্রান্টেড, এই গ্রান্টেড পেপার ইস্যু করার মধ্যেই 11 লক্ষ প্লাস নিয়ে নেয়। বাকিটা অস্ট্রেলিয়া আসার পরে নেবে। যখন এই পেপারটা আমার কাছে সে পাঠায়, তখন আমি এটা একটু চেক করি। আমি ওভার দ্য ফোনে এটা অস্ট্রেলিয়ান হাই কমিশনে ফোন দিই এবং চেক করার জন্য এটা চেষ্টা করি। যথারীতি তারা নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, যা যা লাগে রিকোয়ারমেন্ট আমি তাদেরকে বলি। তারা দেখে তারাও একই কথা বলে যে এটা ভিসা গ্রান্টেড হয়েছে। Harbour of Home Affairs. My name is Kelly. How can I help you today? Hi Kelly, this is Haladri speaking. How are you doing? Good? Not too bad, thank you. Thank How about you. yourself? Yes, fine, thanks. Actually, I want to inquire about one visa. That is my cousin. He applied from Bangladesh. Okay, and on Vivo account, it shows his visa is granted. He applied through the agent. So I want to just he request me to contact with you that it is everything is okay or not. Just he give me everything documents to me. So can you help me So, about this? just to confirm, sorry, so when he checks in your Me account, it shows granted? Yes, Vivo account. He see the Vivo. yeah. So, what does he want you to do? That I gonna give you the name, number, or passport, whatever you want. Just you gonna check everything is okay or not. He can fly or not. He can come. He pretty much just goes by exactly what Vivo shows. So Vivo shows the visa's been granted and it says that he's available to travel or he is able to travel. He travels as per what Vivo shows. I wouldn't be able to give anything different to what Vivo says. Did he give you like a screenshot of it so I can help you understand it? Yes, I have everything with me. What's it say on there? Hang on, I don't know. Give it to you. He give me the application status, working holiday, subclass 462 granted. PDF file, 1 to 3 pages, 4 pages PDF file. First page is everything, when is granted, name, date of birth, all the details. So his name is. So if you like, you can put on the system and check everything is okay or not. So like I said, the only thing I'd be able to see is exactly what Vivo reflects, and we can't look at his personal details without speaking to him directly.
If Vivo says it's been granted, does it say multiple entry? Hang on, I'm gonna have a look. 1 year from the date of arrival, multiple entries. Yes. Okay. And does it have like an initial entry date? Sorry. Does it have an initial entry date Initial entry. or first entry? Just I'm gonna have a look. Date of grant. First entry arrive by. Oh, for first entry arrive by 17 December 2024. So his first entry has to be before the 7th of December 24. Yeah, 17th December 24. Okay. So it just means that the visa's granted. He can use this now. He just needs to make sure he makes his first entry before that date, or the visa will expire. Okay. And once he's coming to Australia, he just needs to make sure he's abiding by any conditions that are listed on there. So whether or not he has a 6-month work limitation, if he wants to go for a second or third, he needs to make sure he follows the work compliance regarding to it. So how much work he does for certain type of job roles and where he's located. So as long as it says it's granted, that means he has the visa and he can travel as per what it shows on Vivo. Oh, okay. That's fine. Okay. Thank you very just let much. him know that we can't see anything different to what Vivo will reflect, so he can now travel as per what it says on Vivo. Okay. No, it's cool. Thank you very much. Grateful to you. No worries. Well, thanks Thank for you. calling, and there will be a short survey. Goodbye. বাই। তো সে আসতে পারবে কি না, এখান থেকে যে রিকোয়ারমেন্টস যেভাবে বলার, ফর্মালি যেভাবে বলার উচিত, তারা সেভাবে বলেছে হ্যাঁ আসতে পারবে, ভিসা যদি গ্রান্টেড হয়ে থাকে তাহলে আসতে পারবে না কেন? অবশ্যই আসতে পারবে। কিন্তু মজার বিষয় হলো গিয়ে এই গ্রান্টেড ভিসা পেপার পাওয়ার পরও কেউ আসতে পারে না। বাংলাদেশ থেকে যখন ফ্লাই করে ইমিগ্রেশন তখন আটকে দেয় এবং এটা বলে ফেক। এর আগেও যারা এই ধরনের ভিসা পেপার নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করতে চেয়েছে প্রত্যেকেই আটকে গেছে, কেউ আসতে পারে নাই। এখন কে এই কাজটা করে আই হ্যাভ নো আইডিয়া, বাট ডেফিনেটলি আই বিলিভ দ্যাট বাংলাদেশের হাই কমিশনের সাথে কোনো একজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে আছে যে কিনা এই কাজটা করে। তা না হলে কোনো অবস্থাতেই, আবারও বলতেছি, কোনো অবস্থাতেই অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে ভিসা গ্রান্টেড পেপারটা এটা আপলোড করতে পারে না। কিন্তু এটা করেছে, প্রত্যেকের নামেই ভিসা গ্রান্টেড অ্যাপ্লিকেশন আপলোড করেছে। আর এই ভিসা গ্রান্টেড পেপারটা থাকে 21 দিন ওই ওয়েবসাইটে থাকে, তারপর এটা ডিলিট হয়ে যায়। কিন্তু কিভাবে যে এটা আপলোড করে একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে কিভাবে তারা ভিসা গ্রান্টেড পেপারটা আপলোড করে এটা আমার মাথায় আজও আসে না। তবে আমি যেটা করব, খুব শীঘ্রই আমি এটা ভিসা অফিসারকে জানাবো, বাংলাদেশ হাই কমিশনকে জানাবো যে তোমাদের এরকম হচ্ছে, কোনো না কোনো একজন এই কাজটা করতেছে ভিতরে থেকে, এবং ভিতরে থেকে শুধু এই কাজটা করতেছে না, এর মাধ্যমে কোটি টাকা হাতায় নিচ্ছে। জিনিসটা কীরকম, যে এই দিল্লিতে বসে এই কাজটা করে, আমি যতটুকু জানি কোনো এক বাংলাদেশি দিল্লিতে বসে এই কাজটা করে, সম্ভবত আবারও বলতেছে আমার মনে হয় সে হাই কমিশনে কাজ করে, অথবা হাই কমিশনের যারা কাজ করে তাদের সাথে তার কোনো লিঙ্ক আপ আছে, যার কারণে সেই এই কাজটা করতে পারতেছে। তা নাহলে ইটস ইম্পসিবল, এটা একটা অসম্ভব ব্যাপার। সে বাংলাদেশের বিভিন্ন এজেন্টদের কাছ থেকে নিয়োগ দিচ্ছে যে আমাদের অস্ট্রেলিয়া আসার জন্য যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার সাথে কমিউনিকেট করো, বা তুমি কমিউনিকেট করো, তারা একটা পার্সেন্টেজ পাবে। এইভাবে তার কাছ থেকে এজেন্ট থেকে সাব এজেন্টের থেকে দালালের কাছ থেকে গ্রাম্য যেসব লোকজন আছে, একেবারে অজপাড়াগায় যারা আছে, তাদের পর্যন্ত এভাবে চলে যাচ্ছে। আর এভাবে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যারা ইন্টারেস্টেড হচ্ছে, 100 জনের ভিতরে হয়তো দেখা যায় 5 জন ইন্টারেস্টেড হচ্ছে,
100 জনের ভিতরে হয়তো দেখা যাচ্ছে 5 জনের কাছে এই পরিমাণের টাকা আছে যেখানে দিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবে। তারা খুব ইন্টারেস্টেড এবং তারা প্রাথমিক পর্যায়ে মাত্র 10-20 হাজার টাকা বা 50,000 টাকা দিয়ে তারা স্টার্ট করে। বিভিন্ন স্টেজে তাদেরকে স্টেপ বাই স্টেপ টাকা নিয়ে তাদেরকে ইন্ডিয়া নিয়ে যায়। ইন্ডিয়া নিয়ে তারপরে এরকম ভিসা প্রসেস করে তারপরে ওয়েবসাইটে আপলোড করে আমার জানা মতে 21 দিন এটা ওয়েবসাইটে থাকে, তারপর আবার ডিলিট হয়ে যায়। আর তারা তখন বলে কি ভিসা হয়ে গেছে, খুব শীঘ্রই ফ্লাই করা হবে, বাকি টাকা দেন, বিভিন্ন ধরনের ধান্দাবাজি যত কথাবার্তা আছে সেগুলো বলে তারপর তাদের কাছ থেকে আরও টাকা হাতায় নেয়। এবং এই টাকার পরিমাণ যার কাছ থেকে জানিয়ে পারে, কারোর কাছ থেকে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 11 লাখ, 12 লাখ, আমার যে পরিচিত তার কাছ থেকে 11 লাখ প্লাস নিয়েছিল। নিয়ে ইন্ডিয়া থেকে প্রায় 2 সপ্তাহ পরে তারপর সে ব্যাক করে দেয় এই বলে যায় সব কিছু রেডি আছে, এখন বাংলাদেশে যেতে হবে, বাংলাদেশে যেয়ে রেডি থাকতে হবে, টাকা পয়সা নিয়ে যখন বলবে তখন ফ্লাই করা হবে। ঠিক আছে, এইভাবে ইন্ডিয়াতে বেশ কিছুদিন রেখে তারপর আবার বাংলাদেশে পাঠায় দেয়। তা এখন বাংলাদেশের যদি মানুষের সাথে কথা বলি, প্রায় শুনি যে ফেসবুক, ইউটিউবে অসংখ্য এজেন্ট অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে কিসে? কৃষি বিষয়ে। পড়াশোনা লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে না। আচ্ছা, ভালো কথা। শুধু তাই না, জায়গায় জায়গায় নাকি পোস্টার, বড় বড় জায়গায় হাজার পোস্টার, অস্ট্রেলিয়ায় কৃষি ভিসা, অস্ট্রেলিয়ায় এগ্রিকালচার ভিসা। অবাক লাগে, যার কারণে অসংখ্য লোক ফোন দেয়। সবাই তো এগ্রিকালচার ভিসা নিচ্ছে, এভাবে যাচ্ছে ওভাবে যাচ্ছে, বিভিন্ন টিভিতে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, পোস্টারিং হচ্ছে। তো তুমি বাবা একটা স্টেপ নিতে পারবা কি না আমার ছেলের জন্য, বা আমি যেতে পারবো কি না, সেক্ষেত্রে তুমি কতটুকু হেল্প করতে পারবা। কিন্তু এই যে গাঁজাখড়ি গাঁজাখড়ি জিনিসগুলো দেখে যে মানুষ বিশ্বাস করে, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। কারণ আমরা যদি এখান থেকে তখন বলি যে না, এভাবে আসা যায় না বা এই ধরনের আসার সিস্টেম নেই, তখন আমাদেরকে বিশ্বাস করে না। আর দ্বিতীয় কথা হলো কি, মনে করে যে আমরা যেহেতু আসছি, আমরা চাই না অন্য কেউ আসুক, যার কারণে আমরা হেল্প করতেছি না। কিন্তু এটা যে বোঝে না যে এগুলো আসা যায় না, এই জিনিসটা বুঝতে চায় না। হ্যাঁ, বিভিন্ন নিউজে, ইউটিউবে, বিশেষ করে আমি নিজের কানে যেটুকু শুনলাম, বা এটিএন চ্যানেলে সম্ভবত, আমি আবারও বলতেছি সম্ভবত এটিএন চ্যানেলে এটা নিয়ে একটা নিউজ করেছিল যে কোভিডের পরে অস্ট্রেলিয়াতে বিশেষ করে ক্লিনিং সেক্টরে অনেক লোক ক্রাইসিস দেখা দিয়েছে, যার কারণে তারা লোক আনবে, অশিক্ষিত এবং যাদের এক্সপিরিয়েন্স নেই এই ধরনের লোককে নিয়ে আসবে এই কাজের জন্য। ভালো কথা, কিন্তু ভেরি কমন সেন্স। এর জন্য কি বাংলাদেশ থেকে লোক আনবে? এর জন্য কি ইন্ডিয়া থেকে লোক আনবে? এর জন্য কি মালয়েশিয়া থেকে লোক আনবে? এর জন্য কি মালদ্বীপ থেকে লোক আনবে? না, এর জন্য কখনোই ওইসব কান্ট্রি থেকে লোক আনবে না। তাহলে কি ওখানে স্পষ্ট উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু স্পষ্ট আরও উল্লেখ করা আছে 11টা কান্ট্রি থেকে আনা হবে। এই কথাটা কেউ আর বলতে চায় না। 11টা কান্ট্রিগুলো কী? অস্ট্রেলিয়ার আশেপাশে যেসব আইল্যান্ডগুলো আছে, ওই আইল্যান্ডের কাছ থেকে যেসব লোক বসবাস করে ওই সব লোকগুলোকে আনা হবে। কিন্তু এই কথাটা আর কেউ বলে না, এই কথাটা কেউ উল্লেখও করে না। আশেপাশের কান্ট্রিগুলো কী? কিউই, সামোয়া, ফিজি, এইসব কান্ট্রিগুলো থেকে। অর্থাৎ এইসব কান্ট্রি থেকে যেসব লোক ক্লিনিং পারপাসে অস্ট্রেলিয়াতে আসবে, অথবা লেবার ভিসাতে আসবে, অথবা এগ্রিকালচার ভিসাতে আসবে, তাদের জন্য কোনো পড়াশোনার দরকার নেই, তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। ভেরি ইজি অ্যান্ড সিম্পল।
এটা যেমন বলা যায় সাহিত্যের ভাষায় একটা কথা আছে না যে কোরআনে লেখা আছে তুমি মরবে না, পিসের পৃষ্ঠে লেখা আছে মুসলমান না হয়ে। তো আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ঠিক এরকম, তুমি মরবে না, তার মানে আমরা বিশ্বাস করতেছি আমরা মরবো না, ঠিক আছে। তার মানে কি কোরআনে বলা আছে আমরা মরবো না, দ্যাটস ফাইন, আমরা কখনোই মরবো না। কিন্তু পিছনে পৃষ্ঠে লেখা আছে মুসলমান না হয়ে, অর্থাৎ তুমি মুসলমান না হয়ে মরবা না, এটা উল্লেখ করছে। ঠিক তেমনি এরকম সব ঠিক আছে, এখানে ক্লিনিং পারপাসে বা লেবার পারপাসে যেসব লোক দরকার সেগুলো ক্রাইসিস দেখা দিয়েছে, ভালো কথা। লোক আনবে অশিক্ষিত, এটাও ভালো কথা। লোকের এক্সপিরিয়েন্স দরকার নাই, এটাও ভালো কথা, সবই ঠিক আছে। কিন্তু বলা আছে যে কোনো কান্ট্রি থেকে আনবে না, স্পেসিফিক সিলেক্টেড কান্ট্রি থেকে আনবে, যাদের পড়াশোনা না হলেও চলবে, যাদের এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। আবারও বলতেছি, সোলেমন দ্বীপপুঞ্জ, কিউই, নিউজিল্যান্ড, ফিজি, এই অস্ট্রেলিয়ার চারপাশে এরকম ছোটো ছোটো অনেক কান্ট্রি আছে, ছোটো ছোটো দ্বীপপুঞ্জ আছে। এগুলোর ওইসব দ্বীপে বেশ অনেক লোকজন থাকে। এই দ্বীপের বাসিন্দাগুলো হয় অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে আসে, বেশিরভাগই বলা যায় নিউজিল্যান্ডের পাসপোর্ট নিয়ে আসে। তারা অস্ট্রেলিয়াতে খুব একটা আসার জন্য ইন্টারেস্টেড নাও, তারা তাদের দেশে হ্যাপি। তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবন ধারণ পদ্ধতি, তারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে থাকতে খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, তারা নিজ দেশেই থাকতে পছন্দ করে, দে আর ভেরি ন্যাচারাল, ঠিক আছে। আর যার কারণেই ওদেরকে এই দেশের জন্য আসার জন্য তাৎক্ষণিকভাবে লেবার ব্যাকআপ দেওয়ার জন্য একটা ওয়ে খুঁজে নিয়েছে। তারা যদি আসে তাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে এবং তারা এখানে স্বাভাবিকভাবেই জব করতে পারবে। বাট এত কিছু পরেও তারা হয়তো থাকবে না, হয়তো কিছুদিন জব করে আবার চলে যাবে। তা কারণটা হলো গিয়ে ভেরি ইজি অ্যান্ড সিম্পল, বাংলাদেশের লোক কিন্তু কখনো ইন্ডিয়া যায় থাকে না, থাকবে থাকবে না, হয়তো যাবে কিছুদিন জব করবে আবার চলে আসবে। ইন্ডিয়ার লোক কখনো বাংলাদেশে যেয়ে থাকবে না, হয়তো যাবে কিছুদিন জব টপ করবে আবার চলে আসবে। বাংলাদেশের লোক বার্মায় যেয়ে কোনো দিন থাকবে না, হয়তো যাবে কিছুদিন যাবে জব টপ করে আবার চলে আসবে বা ঘুরতে যাবে। বার্মার লোক বাংলাদেশে আসবে কিছুদিনের জন্য, এসে ঘুরবে বেড়াবে বা জব করলে করবে, কিছুদিন পরে একটা সার্টেন পিরিয়ড পরে চলে যাবে। অর্থাৎ যখন সেম কান্ট্রি স্ট্যান্ডার্ড হয় তখন তারা কিন্তু থাকার মনোভাব পোষণ করে না, আসে জব পারপাসে তারপর আবার চলে যায়। ঠিক সেম, একেবারেই সেম যখন এই অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের আশেপাশে যেসব কান্ট্রিগুলো আছে তাদেরকে যদি আসতে বলা হয়, তারা আসবে থাকবে, একটা সার্টেন পিরিয়ড পর তারা এমনিতে চলে যাবে, তাদেরকে রাখতে চাইলেও তারা থাকবে না। তবে হয়তো বা কিছু কিছু লোক থাকতে পারে, ইটস এ ডিফারেন্ট, ঠিক আছে। 100 জনের হয়তো 5% লোক থাকবে, 95% লোকই চলে যাবে আবার নিজ দেশে, বিকজ দে আর ভেরি সেটেলেবল দেয়ার, ইকোনমি সেম, সে অস্ট্রেলিয়ান পাসপোর্ট না হলে নিউজিল্যান্ডের পাসপোর্ট, তাদের ভ্যালু সেম, তারা অনেকটা কালচারাল, নিজ দেশকে অনেক ভালোবাসে এবং নিজ দেশে থাকতে তারা পছন্দ করে। আর ঠিক যদি অপোজিট সিচুয়েশন হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব থেকে যদি লোক এই অস্ট্রেলিয়াতে আনে তাহলে এরা কোনো দিন আর যেতে চাবে না, ঠিক আছে। আর এদেরকে ফেরত পাঠানো অনেক টাফ হয়ে যাবে, যার কারণে গভর্নমেন্ট কখনো এই ডিসিশন নেবে না। তো এটা হলো গিয়ে একটা কেস স্টাডি যাকে আমি খুব ভালো করে চিনি, যে কিনা অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ রাখতেছে অস্ট্রেলিয়া আসার জন্য। হ্যাঁ, তার জীবনের কেস স্টাডি আমি বললাম। আশা রাখি আপনারা নিজে থেকে ডিসিশন নেবেন যে অস্ট্রেলিয়া আসলেই আসা যায় কি যায় না, যদি না কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি না কোনো পড়াশোনা থাকে। তো আশা রাখি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিতরের যেসব ক্লিপগুলো আমি দিয়েছি এগুলো আপনারা ভালো করে শুনবেন, দরকার হলে 2 বার শুনবেন, তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে অস্ট্রেলিয়া আসাটা আপনার জন্য ওয়াইজ হবে কি হবে না এইসব এজেন্টের মাধ্যমে। আবার একটা কথা বলতেছি,
আপনি বা আপনার পরিচিত যদি কেউ ঠিক একই রকম দালালের খপ্পরে পড়েন বা মানুষের কথায় যদি এরকম চিন্তা ভাবনা করেন অস্ট্রেলিয়া আসা যায়, বা আপনার পরিচিত আশেপাশে কেউ যদি শোনেন, তখন তাকে আমার এই ভিডিওটা শোনাবেন। তাহলে সে নিজে থেকেও বুঝতে পারবে এটা কি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অর নট। তো আজ এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে আরেকটা কেস স্টাডি নিয়ে আসতেছি, ঠিক একই রকম, যাকে আমি চিনি না, সে কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে আমাকে সব ডিটেলসটা বলেছে। তার সাথে যে কথাবার্তা হয়েছে তার ভিডিও রেকর্ডটাও আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন যে আসলে সমস্যাটা কোথায়, বা এর সলভটা কীভাবে করা যায়, বা আপনি কতখানি সতর্ক থাকবেন। তো পরবর্তী সপ্তাহে আমার নেক্সট ভিডিওটা আসতেছে, যার মাধ্যমে আরেকজনের জীবন কাহিনী তুলে ধরব যে কিনা অস্ট্রেলিয়া আসতে চায়। সেক্ষেত্রে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে কী করা উচিত, কীভাবে করা উচিত এবং কোন ধরনের ডিসিশনগুলো নেওয়া উচিত। তো দেখা হবে নেক্সট পর্বে। টিল নেক্সট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বহুত 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 লোকজন বেড়ারা কুয়েত থাকতো, কোটি কোটি টাকার ব্যবসা কুয়েতের। এই থুইয়া বেড়ারা এই জায়গায় আমার লগে ইন্ডিয়া ছিল, এক লোক কালো কইরা। ওই লোকটা কয় ভাই আমার একটু শখ, অস্ট্রেলিয়া যাম, এটা করবো এটা করবো। টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা যা চাইবেন হেই দিব। প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের অনেক শিক্ষামূলক ঘটনাই আমার এই চ্যানেলে আপলোড করা আছে এবং ভবিষ্যতেও আপলোড করা হবে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আশা রাখি ভালো লাগবে।